প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস করতেছেন। তো আজকে আমরা অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন চ্যাপ্টারের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে একটি পর একটি ক্লাস দিয়ে যাচ্ছি এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে অঙ্ক আসলে সমাধান করতে পারবেন না। তো আজকে যে অঙ্কটা এসেছে 2019 সালে, এটা আমরা বিগত যে ক্লাসগুলোতে অঙ্ক করেছি এটা থেকে একটু ভিন্নতর, কারণ আমাদের বিগত ক্লাসে কোথাও ব্যাংক ওভারড্রাফট ছিল না। আজকে আমাদের অঙ্কে ব্যাংক ওভারড্রাফট আছে, আর ব্যাংক ওভারড্রাফট থাকলে অঙ্কের কিছু নতুন জিনিস অ্যাপ্লাই করতে হয়, সেগুলো আমরা আজকে দেখব। তো আমরা বরাবরের মতোই সামিয়া filed her bankruptcy petition 31/12/2018, her trial balance showed following balances, আর কতগুলো ব্যালেন্স দেওয়া আছে এবং আমরা জানি যে কি করতে হয়। তো রিকোয়ার্ড আছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে হবে। এর বাইরে আসলে এই অঙ্কে আমাদের কিছু চায়ও না। তো আমরা যদি অঙ্কের সমাধান করার চেষ্টা করি, প্রথমে আমরা জানি যে সর্বোচ্চ 4টা ওয়ার্কিং হয় এবং সর্বনিম্ন যে কটা প্রয়োজন হয় সে কটাই আমরা করি। তো আমরা প্রথমেই ওয়ার্কিং করি হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস। তো আমরা যদি অঙ্কটা ভিতরের দিক পড়ার চেষ্টা করি, একদম নিচের দিকে, যে শি ওন এ হাউস, সে একটি বাড়ির মালিক যেটার মূল্য হচ্ছে 15,000 টাকা, হ্যাভিং এ মর্গেজ অন ইট 10,000 টাকা। সে একটা বাড়ি আছে তার এবং সেই বাড়িটার মূল্য হচ্ছে 15,000 টাকা এবং সেটা দেখিয়ে সে মর্গেজ রেখে সে 10,000 টাকার কি করেছে, লোন এনেছে। তাহলে 10,000 টাকার লোন, বাড়ির মূল্য 15,000, তাহলে অবশ্যই 15,000 টাকা দিয়ে 10,000 টাকা পরিশোধ করা যাবে। তাহলে অবশ্যই এই জন্য এটা ফুললি সিকিউরড ক্রেডিটরস। তাহলে আমরা লিখলাম যে মর্গেজ অন হাউস কত টাকা, অ্যামাউন্ট অফ লোন নিয়েছি 10,000, বাড়ির মূল্য হচ্ছে কত, 15,000 টাকা। কিন্তু শিক্ষার্থীরা একটু দেখেন যে এখানে বলছে 10% ইন্টারেস্ট পার অ্যানাম, কিন্তু সে যে লোনটা এনেছে এতে সুদ দিতে হবে কত টাকা, 10% পার অ্যানাম, মানে বছরে হচ্ছে 10%। অ্যান্ড ইন্টারেস্ট ফর লাস্ট 6 মান্থ স্টিল পেয়েবল, মানে সে বিগত 6 মাসের সুদ পরিশোধ করে নাই, তার মানে কি এখন আমাদের পরিশোধ করতে হবে। তো সেটাই লিখলাম যে ইন্টারেস্ট পেয়েবল 10,000-এর 10% এবং ভাগ কেন 2, কারণ 6 মাসে আপনি যদি গুণ 6 এবং ভাগ 12 দেন সেটাও হবে। ভাগ 2 দিলাম, কত টাকা, 500 টাকা আসলো। তাহলে আমাদের এখন লোনের পরিমাণ বেড়ে দাঁড়ালো হচ্ছে কত, 10,500, এবং আমাদের ভ্যালু অফ সিকিউরিটিজ হচ্ছে 15,000। এটা আমরা জানি নিয়ম অনুযায়ী রিসিভার ফিস বাদ দিতে হয় 4%, আমরা রিসিভার ফিস বাদ দিলাম কত, 4%। তাহলে বাদ দেওয়ার পরে আমরা ব্যালেন্স করলাম। ব্যালেন্স করার পরে এরপর যদি আমরা আসলে এই অঙ্কের আর কোনো লোন না থাকার কারণে আমরা সরাসরি চলে যাব কোথায়, আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে আমরা লিখবো যে ক্যালকুলেশন ফর আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে আনসিকিউরড ক্রেডিটরস আমরা যদি প্রথমেই দেখি যে এই পাশে ডান সাইডে যদি দেখি ট্রেড ক্রেডিটরস কত টাকা, 41,000 টাকা। তাহলে আমরা লিখলাম যে ট্রেড ক্রেডিটরস 41,000। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন যে এইখানে একদম নিচের দিকে যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস অফ টাকা 1,000 ইনক্লুডেড ইন ট্রেড ক্রেডিটরস, মানে ট্রেড ক্রেডিটরস এর ভিতরে প্রিফারেন্সিয়াল 1,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা যখন ট্রেড ক্রেডিটরস দেখাবো 1,000 টাকা অবশ্যই বাদ দিয়ে দেখাবো। তাহলে আমরা 1,000 টাকা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে হলো কত, 40,000 এবং 40,000। এরপর যদি আমরা আসি যে একদম অঙ্কের ছকের নিচে লেখা অংশে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট 7,500 অফ হুইচ টাকা 3,000 ইজ ব্যাক। তাহলে আমরা লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট এটাও জানি যে এটা আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে আমরা দেখালাম 7,500 আর কত, 3,000। এরপর যদি আমরা আসি এই অঙ্কের ডান সাইডে ট্রেড ক্রেডিটরস নিচে বিলস পেয়েবল আছে কত টাকা, 30,000 টাকা। তাহলে আমরা এখানে দেখাবো বিলস পেয়েবল কত, 30,000, 30,000। আমরা দুই পার যোগ করলাম, গ্রস হলো 77,500 এবং এক্সপেক্টেড র্যাঙ্ক হলো 73,000। এরই মাধ্যমে আসলে আমাদের ওয়ার্কিং শেষ হলো। তো ওয়ার্কিং শেষে আমরা জানি আমাদের একটা সুন্দর করে ছক কাটতে হয়, যেটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের। তো আমরা সুন্দর করে ছকটা কেটেছি এবং ছক কাটার প্রথমেই লিখতে হয় ফুললি সিকিউরড ক্রেডিটরস আমাদের কত হয়েছিল। ফুললি সিকিউরড ক্রেডিটরস যদি আমরা যাই আমাদের হয়েছিল 10,500 এবং এ থেকে বাদ যাবে হচ্ছে ভ্যালু অফ সিকিউরিটিস কত, এই যে এখানে 14,400। তাহলে 14,400 বাদ দিলে আমাদের কি হয়, সারপ্লাস হয়। তাহলে এখানে এই টাকাটা বসিয়ে দিলাম, প্রথম যে টাকাটা থাকে। এরপর আমরা 2 নম্বরে করব কি, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসটা কোথায় পাবো, এই যে এখানে বলেছিল যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস 1,000 টাকা। তাহলে আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস দেখালাম কত, 1,000 টাকা। এটাকে আমরা কি করি, ডিডাক্টেড দেখাই, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রাক্ট, এই সম্পূর্ণ টাকাটাই, যে টাকাটা এখানে থাকে সেটাই। এরপর আমরা পার্টলি সিকিউরড না থাকার কারণে সরাসরি লিখবো হচ্ছে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস।
তাহলে আনসিকিউরড ক্রেডিটর্স হচ্ছে গ্রস হয়েছিল আমাদের ৭৭,৫০০, যেটা আমরা দেখাই দেবো ৭৭,৫০০, এবং নেট হয়েছিল ৭৩,০০০। তাহলে আমরা এখানে দেখাই দিলাম নেট কত, ৭৩,০০০। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কে নতুন একটা জিনিস আছে, যেটা বলছিলাম যে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট 20,০০০ টাকা। এটা থাকলে আসলে আমাদের একটু ক্যালকুলেশন মানে ওয়ার্কিং করে নিতে হয়, কারণ ব্যাংক ওভারড্রাফটটা একটু জটিল বিষয়। তো আমরা একটু যদি ব্যাংক ওভারড্রাফটের একটা ওয়ার্কিং করি, যে আসলে ব্যাংক ওভারড্রাফটটা কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আমরা সেই ওয়ার্কিংটা যদি এখানে করি, যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট পেয়েবল টু ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক ওভারড্রাফটের জন্য কত টাকা আমাকে পরিশোধ করতে হবে। তো প্রথমেই ওয়ার্কিংয়ের শুরুতে লিখবো 100%, মানে ব্যাংক ওভারড্রাফট কত আছে, 20,০০০ টাকা, এটা পুরোটাই নিতে হবে। কত, 100% নিলাম আমরা ব্যাংক ওভারড্রাফট। এবং আনসিকিউরড ক্রেডিটর্সে নিতে হবে 50%। আনসিকিউরড ক্রেডিটর্স কোথায় পাবো, এই যে এই পাশে। আনসিকিউরড ক্রেডিটর্স আমাদের নেট ছিল 73,০০০, এর নিতে হবে কত, 50%। তাহলে 50% অফ আনসিকিউরড ক্রেডিটর্স, তাহলে 73,০০০ আমরা কত নিব, 50%, যেটা কত, 36,৫০০। তাহলে দুইটা যোগ করার পরে আমাদের হলো 56,৫০০। এরপর আমাদের লাগবে অ্যাসেট অ্যাভেলেবেল, মানে আমাদের অ্যাসেট কত টাকা অ্যাভেলেবেল আছে। এখন এইটা করার জন্য তো আমাদের আবার অ্যাসেট করতে হবে। এখন অ্যাসেট সাইড তো আমরা করি নাই, তাহলে চলেন আমরা অ্যাসেটটা একটু শেষ করি, তারপরে অ্যাসেট অ্যাভেলেবেল কত টাকা আছে সেটা চলে আসবো। তাহলে আমরা প্রথমে অ্যাসেট যদি নেই, তাহলে আমরা জানি আনসিকিউরড প্রপার্টি নিতে হয়। আনসিকিউরড প্রপার্টিতে প্রথমে আমাদের কি দেখাতে হয়, প্রথমে আমাদের দেখাতে হয় ক্যাশ, যদি অঙ্কে থাকে। তাহলে আমাদের শুরুতেই এখানে ক্যাশ ছিল, ক্যাশ অন হ্যান্ড 1250 টাকা। তাহলে আমরা দেখালাম 1250। এরপর ছিল আমাদের স্টক, স্টক ছিল হচ্ছে 30,০০০ এবং এস্টিমেটেড টু প্রডিউস 20,০০০। তাহলে আমরা দেখালাম স্টক 30,০০০, এস্টিমেটেড টু প্রডিউস 20,০০০। তারপর ছিল আমাদের ফিক্সচার 4,০০০ আর হচ্ছে 3,০০০, মানে বুক ভ্যালু হচ্ছে 4,০০০ এবং এস্টিমেটেড টু প্রডিউস হচ্ছে 3,০০০, আমরা দেখালাম। এরপর আমরা চলে যাবো বুক ডেপ্টে। গুড ছিল হচ্ছে কত টাকা, 20,০০০ টাকা। তাহলে আমরা জানি গুডের পুরো টাকাই যাবে, তাহলে আমরা গুড নিলাম হচ্ছে কত, 20,০০০। আমাদের ডাউটফুল ছিল 50%, মানে আমাদের 20,০০০ ছিল, তাহলে 50% হয় কত, 10,০০০। তাহলে আমরা দেখালাম 20,০০০ বুক ভ্যালু এবং 50% হচ্ছে 10,০০০। তাহলে 10,০০০ টাকা আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপর আছে ব্যাড যদি আসি, তাহলে ব্যাড হচ্ছে 30,০০০ টাকা। তাহলে আমরা জানি ব্যাডের 1 টাকাও আমরা পাবো না, তাহলে ব্যাডটা আমরা শুধু বুক ভ্যালুতে দেখাই দিব এবং এস্টিমেটেড প্রডিউসে এটা 0 হবে। তো আমরা এটা যোগ করার পর এটার কাজ এখানেই শেষ হলো। এখানে এস্টিমেটেড টু প্রডিউস যোগ করার পর হলো 54,250। তো আমরা জানি যে এখান থেকে কি বাদ দিতে হয়, রিসিভার ফিস। উপরে দিব আমরা 4%, কিন্তু অঙ্কের এই ভিতরে আমরা রিসিভার ফিস বাদ দেব কত, 10%। কিন্তু ক্যাশ থাকলে অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। তাহলে এখানে টাকা কত, 54,250, এ থেকে বাদ দিব কত, ক্যাশ। এই যে আমাদের ক্যাশ ছিল 1250, 10% নিলাম, তাহলে হইলো 5,300। এরপর আমরা জানি যে ফুললি সিকিউরড ক্রেডিটর্সে যেটা সারপ্লাস ছিল, এই যে 3,900 টাকা, এটা এখানে যোগ করতে হয়। তাহলে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা আমরা যোগ দিলাম। এরপর যেটা ডিডাক্টেড করি আমরা, সেই ডিডাক্টেড এখান থেকে কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে ডিডাক্টেড ছিল মাত্র 1,000, তাহলে ডিডাক্টেডটা বাদ দেওয়ার পরে এই যে আমাদের এই যে 51,850 টাকা এখানে এসেছে, মানে সারপ্লাসটা যোগ করার পরে এবং ডিডাক্টেডটা বাদ দেওয়ার পরে এই টাকাটাই হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাভেলেবেল। এই টাকাটা কি, অ্যাসেট অ্যাভেলেবেল। তাহলে এইটা আমরা দেখাইছি, এই যে এখানে আমরা দেখালাম যে অ্যাসেট অ্যাভেলেবেল। কোথার থেকে আনলাম আমরা অ্যাসেট অ্যাভেলেবেল, এই যে এখান থেকে 51,850। এবার অ্যামাউন্ট পেয়েবল আমরা নির্ণয় করব। উপরে আমরা দিব হচ্ছে আমাদের ব্যাংক ওভারড্রাফটের টাকা, যেটা ছিল কত, 20,000 টাকা। তাহলে আমরা ব্যাংক ওভারড্রাফট দিলাম 20,000, এবং আমাদের এই যে অ্যাসেট টু বি নিডেড অর্ডার টু 100% ব্যাংক লোন, এটি যোগ করার পরে যে টাকাটা এসেছে, তাহলে এই যে 56,500 টাকা, এটা দিব আমরা নিচে। এবং এই যে অ্যাসেটটা ছিল, কত ছিল আমাদের অ্যাসেট, 51,850, এইটা আমরা দিয়ে গুণ করব। তো গুণ করার পরে যে টাকাটা আসবে 18,354, এটি হচ্ছে ব্যাংক ওভারড্রাফটের পেয়েবেল। তো আমরা ব্যাংক ওভারড্রাফটের পেয়েবেল পেয়ে গেলাম। তো আমরা এখন কি করব, এখন এখানে ব্যাংক ওভারড্রাফট লিখলাম কত টাকা, 20,000 টাকা, এবং ডিডাক্টেড আমরা যেমন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের ডিডাক্টেড দেখাই, এখানেও কি করতে হবে, ব্যাংক ওভারড্রাফটের ক্ষেত্রে আমাদের ডিডাক্টেড দেখাইতে হবে। তাহলে ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা এই যে 18,454 পেলাম, তাহলে বাদ দিয়ে যে টাকাটা নিলাম। তো আমরা জানি এই পাশে যদি কোনো কিছু ডিডাক্টেড থাকে, তা আবার এই পাশে কি করতে হবে, সেটাও ডিডাক্টেড করে দিতে হবে। তাহলে এই জন্য আমরা এখানেও ডিডাক্টেড করে দিলাম 18,354 টাকা। তো আমরা এই পাশে যোগ করলাম, গ্রসটাকে যোগ করলাম, এক্সপেক্টেড টু র্যাঙ্ক যোগ করলাম, তারপরে এই টাকাটা এই পাশে কি করব, আমরা ট্রান্সফার করে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই টাকাটা থেকে এই 33,496 বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে, এটা হচ্ছে আমাদের
ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট 41,150 টাকা। যাক, এরই মাধ্যমে আমাদের আসলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের কাজ শেষ হলো। এখন আমরা চলে যাব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের জন্য একটা ছক কাটলাম। প্রথমেই জানি আমাদের কি নিতে হবে, ক্যাপিটাল নিতে হয়। তাহলে ক্যাপিটাল আমাদের আছে কত, এই যে 34,250 আমরা দিলাম ক্যাপিটাল 34,250 এবং এরপর আমরা ডেফিসিয়েন্সি নিয়ে আসবো। ডেফিসিয়েন্সি কত, 41,150 টাকা নিলাম। এরপর যদি আমরা ক্রেডিট সাইডে আসি, ক্রেডিট সাইডে আসলে আমাদের প্রথমে নিতে হবে কি, ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্টটা আমরা জানি যে এইখানে কত ছিল, ডাউটফুল 20,000 থেকে 10,000 পাবো, তাহলে 10,000 পাবো না, এখানে হলো 10,000। আর এই ব্যাডে যে 30,000 1 টাকাও পাবো না, তাহলে উপরে 10,000 নিচে 30,000, তাহলে মোট হবে 40,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ড্রয়িং যদি অঙ্কে দেখি, হ্যাঁ এখানে আমাদের ড্রয়িং ছিল 20,000 টাকা। তাহলে আমরা ড্রয়িং নিলাম হচ্ছে 20,000। এরপর আদার লসে একটা শিরোনাম দিলাম। এরপর আমরা দেখি কোথায় কোথায় আমাদের লস আছে। 30,000 স্টকে, 30,000 এর মধ্যে পাওয়া যাবে 20,000, তাহলে 10,000। তাহলে স্টকে আমরা নিলাম হচ্ছে এখানে কত, 10,000। ফিকচারে 4,000, 3,000, তার মানে 1,000 টাকা। তাহলে ফিকচারে আমরা দেখালাম 1,000 টাকা। এরপর হচ্ছে লস অন বিল ডিসকাউন্ট। তাহলে বিল ডিসকাউন্ট আমরা জানি যেটা ব্যাট থাকে, তাহলে 7,500, এর মধ্যে 3,000 ব্যাট, তাহলে আমরা বিল ডিসকাউন্ট দেখালাম কত, ব্যাট 3,000 টাকা। এরপর যদি আমরা আসি রিসিভার ফিস, আমাদের অঙ্কে আসলে রিসিভার ফিস দুইটাই ছিল। কেন, প্রথমে আমরা এই যে রিসিভার ফিস পেয়েছিলাম 600 টাকা এবং অঙ্কের ভিতরে রিসিভার ফিস পেয়েছিলাম 5,300। তো 5,300 যোগ 600 আমরা দিলাম। দেওয়ার পরে এখানে হয় 5,900 টাকা। 5,900 টাকা দেখালাম। এখন আসলে আমাদের দুই পাশ যোগ করার সময় এসেছে, আমরা দুই পাশ যোগ করব। তো আমরা যদি ডান পাশ যোগ করি আমাদের হয় 79, মানে 79,900 টাকা। এবং এই পাশে যদি আমরা করতে যাই তাহলে আমাদের আসলে 4,500 টাকা শর্ট পড়ে। এখানে কত টাকা শর্ট পড়ে, 4,500। এই 4,500 টাকা যে শর্ট পড়ে, এটা নেট ইনকাম। কারণ আমরা জানি যে ডেবিট পাশে শর্ট পড়লে সেটা নেট ইনকাম হয় এবং বাম পাশে শর্ট পড়লে সেটা নেট ইনকাম হয় এবং ডান পাশে শর্ট পড়লে সাধারণত লস হয়। তো আমরা এটা সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমাদের 79,900 টাকা থেকে বাদ দেবো হচ্ছে প্রথম 34,250, তারপর 41,150। এটা বাদ দেওয়ার পরে যে 4,500 টাকা থাকবে, এটাই হচ্ছে আমাদের নেট প্রফিট। তাহলে আমরা এখানে নেট প্রফিট দেখাইলাম কত, 4,500। এটা অবশ্য পরে ক্যালকুলেশন করলেই বের করা সম্ভব। তো আমাদের দুই পাশ মিলে গেছে 79,900 এবং 79,900। এই ছিল অঙ্কের সমাধান। এটা ব্যাংক ওভারড্রাফট থাকার কারণে একটু ডিফিকাল্ট। তো বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।